হয়তো আলটিমেটামে আমরা যাইতে পারি, সেই ব্যাপারে আমাদের খেয়াল রাখা উচিত। আগামী বছরটা হয়তো বেতন কমিশন একটা ভালো একটা প্রস্তাবিত রিপোর্ট পেশ করবেন, সেখান থেকে হয়তো আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়, অর্থ উপদেষ্টা, অর্থ সচিব মহোদয় এবং সচিব পরিষদের যারা আমাদের মন্ত্রী পরিষদ সচিব মহোদয়, তাদেরও সদিচ্ছা আসে যে এই সরকারি কর্মচারীদের জন্য কিছু একটা বেতন কাঠামো করে যায়, সবারই প্রত্যাশা আছে। এবং সবাই এই আহ্বান করি যে যাদের চাকরি 10, 15, 20 বছর আছে তারা এগিয়ে আসুন, শুধু মালিক ভাইয়ের প্রতি মানে নির্ভরশীল না করে আমরা প্রচারণা প্রসারিত হই, আমরা সবাইকে জাগ্রত করে আমরা এবার মনে মনে বলি যে আমাদের অভিভাবক যে প্রধান উপদেষ্টা মহোদয়, সে আমাদের কাছে আমাদেরকে ভালো কিছু একটা উপহার দেবে। ধন্যবাদ মালিক। না ইসহাক ভাই, দেখেন এই যে আমাদের যে অনেক শীর্ষ নেতা আছে তারা শুধু কর্মসূচি ঘোষণা করে, কর্মসূচি ঘোষণা করার পর আর সেটা বাস্তবায়ন নিয়ে আর পরবর্তী কারো কোনো কার্যক্রম থাকে না। তাহলে এই যে একটা কর্মসূচি বাস্তবায়ন করতে হলে যে প্রচার প্রচারণাটা দরকার বা কথা বলা দরকার, সেক্ষেত্রে আমরা প্রায় দেখি আপনি ইসহাক ভাই কথা বলছেন, হুমায়ুন কবির ভাই কথা বলে, বা আমরা তো প্রতিনিয়ত কথা বলি। এছাড়া অন্য কোন নেতাকে আমরা কিন্তু আসলে মাঠ পর্যায়ে ভাবে কথা বলতে দেখি না, যেটা সরকারের মহলেও যেটা নিয়ে আলোচনা হচ্ছে যে কারা কারা আমরা পে স্কেল নিয়ে বা আমাদের দাবি দেওয়া বাস্তবায়ন নিয়ে কথা বলি। এখন আমাদের যারা সাধারণ কর্মচারী আছে তারা যদি নিজের দায়িত্ব পালন না করে, নিজেরা যদি নিজের দিক থেকে ঐক্যবদ্ধ না হয়, যেমন আমি কেন কথা বলি, আমার স্বার্থটা কি? আমার স্বার্থ আমার পে স্কেল প্রয়োজন, আমি পে স্কেল পেলে আমার পরিবার ভালো থাকবে, আমার ছেলে মেয়েদেরকে আমি ভালো রাখতে পারবো, এটাই আমার স্বার্থ। আমি যদি এই পে স্কেল বাস্তবায়ন করতে না পারি তাহলে খারাপ থাকবো আমি। তাহলে আমি যদি আমার দায়িত্বটা পালন করতে পারি তাহলে আপনিও তো পে স্কেলের সুবিধা ভোগ করবেন, যারা লাইভে কথা শুনছেন প্রত্যেকে পে স্কেলের সুবিধা ভোগ করবেন। তাহলে আপনারা কেন আপনার দায়িত্বটা পালন করেন না? আমি কি একাই কথা বলা শিখছি? আপনারা কথা বলতে পারেন না? আমি লাইভে আসি, আপনারাও এভাবে লাইভে আসেন, আপনারাও প্রচার করেন, আপনারাও দাবির কথাগুলি তুলে ধরেন, যারা তুলে ধরে তাদের কথাগুলি প্রচার করেন। অনেকেই বলেন ফেসবুক থেকে কি পে স্কেল দিবে? আরে ভাই, পে স্কেল হলে আপনি ফেসবুকের মাধ্যমেই পাবেন। যদি পে স্কেল আপনি পান, পে স্কেল আপনি সুবিধা ভোগ করেন, তাহলে সেটা এই ফেসবুকের কারণেই আপনি পাবেন। এই যে 15% বেশি সুবিধা ভোগ করতেছেন, এটা কিন্তু এই ফেসবুকের আন্দোলনের কারণে। কারণ কি? আমাদের দাবির কথা এই ফেসবুক মাধ্যমেই প্রচার হয়, অন্য কোনো মাধ্যমে, অন্য কোনো মিডিয়ায় কিন্তু আপনার দাবির কথাগুলি কেউ তুলে ধরে না। মিডিয়া যারা সাংবাদিকতা আছে তারা দেখবেন একই কথা। আজকে আরটিভিতে কি লেখছে জানেন ইসহাক ভাই? আজকে আরটিভিতে লেখছে গত 2 দিন আগের কথা, লেখছে আজকে 31 তারিখ বেলা 1:39 সে লিখছে আগামী 31শে ডিসেম্বর পে স্কেলের পে কমিশন যে সভা করার জন্য তারা মানে তারিখ নির্ধারণ করছে আগামী 31 তারিখ দুপুর 1:40 বলে আগামী 31শে ডিসেম্বর। এরপর আমি ভিতরে গিয়ে পড়ে দেখি 2 দিন আগেরকার রিপোর্ট, আজকে আবার নতুন করে লিখছে তারা। গুজবটা উপরে হেডিংটা লেখে কি? পে স্কেল নিয়ে দ্রুত সিদ্ধান্ত। মানে 2 দিন গেল বন্ধ, পে কমিশনের মিটিং এর কিছুই হচ্ছে না, অথচ তারা বলে আগামী 31শে অক্টোবর পে কমিশন মিটিং নির্ধারণ করছে। তার মানে এরা যারা মিডিয়া, অনলাইন পত্রিকা, এরা একই নিউজকে প্রতি ঘন্টায় ঘন্টায় ঘুরিয়ে ফিরিয়ে শুধু হেডলাইনটা চেঞ্জ করে, ভিতরের টপিক সব একই থাকে। তো কখনো আপনারা সেই নিউজগুলি দেখবেন না। আপনারা অনেকেই দেখি ওই নিউজে, অনলাইন নিউজে কমেন্ট করেন, অনলাইন নিউজে লাইক করেন, শেয়ার করেন, যেগুলির কোনো ভিত্তি নেই। কিন্তু আমরা যে কথা বলি, আপনার দাবি নিয়ে কথা বলি, এগুলি আপনারা প্রচার করেন না। এগুলি আপনারা শেয়ার করতে বলে আপনারা আমাদেরকে ভিউ ব্যবসায়ী বলেন, এটা বলেন, সেটা বলেন। আপনাদের চরিত্র ফুলের মতো পবিত্র, আপনাদের দায়িত্ব, কনফিডেন্স দেখে আমরা মুগ্ধ। না মালিক ভাই, বিষয়টা কি আপনি যে কথাটা বললেন সেটা হচ্ছে কি যে পে স্কেল নিয়ে যে কর্মচারী পরিষদের যে ঘোষিত কর্মচারী মানে আপনার কর্মসূচি, সেই কর্মসূচিটা কিন্তু আমার মনে হচ্ছে যারা নীরবতা পালন করতেছে
তারাই হয়তো বুদ্ধিমান। বুদ্ধিমান এই জন্যই যে সরকার যে বেতন কমিশন গঠিত করছে তার একটা মানে মেয়াদ দিছে যে এতদিনের ভিতরে মানে তাদের চূড়ান্ত রিপোর্ট পেশ করবে। জি তো আমাদের নেতা কর্মীরা যারা কর্মসূচি ঘোষণা করতেছে সরকারকে একটা মানে জাগরণ করা যে আমাদের দিতে হবে এতদিনের ভিতরে, এটার ভিতরে দিয়েই মনে করেন সরকার এবং কর্মচারীর ভিতরে যে না আমি তো তোমাদের একটা টাইমই দিছি, সে টাইমের ভিতরে অবশ্যই যদি সে টাইমটা যদি এক্সপায়ার হয়ে যায় তাইলে হয়তো দেখা যাচ্ছে যে বলতে পারে যে না আমাদের টাইম শেষ হয়ে গেছে, কেন সরকার গড়িমসি করতেছে। কিন্তু সরকারের হাতে তো সময়ও তো কম, জি এটা তো আমাদের চিন্তা করতে হবে। আমরা কর্মসূচি ধারাবাহিকতা অনুযায়ী আমরা তো এটা তো দিতে পারি কিংবা দিতে পারি না, কি জন্য আমাদের তো তাদের সময় তো শেষ হয়ে যায় নাই, বেতন কমিশনের যে সময়টা এই না, সময় পে কমিশনের কিন্তু রিপোর্ট জমা দেওয়ার জন্য আরো 1 মাস সময় সামনে তাদের বৈধভাবে বাকি আছে। আছে। তাদের যে সময়, সেই সময়েরও আরো 1 মাস সময় বাকি আছে। তাইলে সেই জিনিস চিন্তা করেন আমাদের 1 চেয়ারম্যান মাস না, মহোদয়, 1.5 মাস, 1.5 মাস হ্যাঁ, বাকি আছে। আমাদের চেয়ারম্যান মহোদয় উনি এই বয়সে এসে উনি অক্লান্ত পরিশ্রম, এর আগেও আপনাকে লাইভে আমি এই কথাটা বলেছি যে সে 2 ঘন্টা 3 ঘন্টা সেই বাসা থেকে সে অফিস গামী হয়ে আসে, তারপরও তার কোনো ক্লান্ত নাই। সে সবাইকে মেম্বারদেরকে নিয়ে কিভাবে কি কাজ দ্রুত করা যায় সে প্রসেসটা তো সে আছে। কিন্তু এখানে কেন আমরা এই যে আমরা যারা দাবিদার, আরে মার কাছে না চাইলে তো দুধ দেবে না, আমাদের নেতা কর্মীরা যা চাচ্ছে দাবি দেওয়া করতেছে এটা তো অব্যাহত আছে, এটা তো থাক, এটা তো সরকার তো বলতেছে না যে তোমাদের এরকম করবো করবো তো করবো, এটা তো বলতেছে না। কিন্তু এখানে ধৈর্যের ব্যাপার আছে, কিন্তু সময়টা পার হয়ে গেলে তখন ধরেন এই যে আজকে পে কমিশনের একটা চূড়ান্ত রিপোর্ট হওয়ার কথা ছিল, এটা সত্য কথা যে ভাই কমেন্ট করছে আপনাকে, সেটা হয়তো 2 দিন আগে করছিল, কিন্তু সেটা তো আজকে একটা মানে সংবাদ হওয়াতে সেটা বন্ধ হয়ে গেছে, যার জন্য আগামী বছরটা পড়ে গেছে। আগামী বছরে মনে করেন যে ইনশাল্লাহ আমরা আশা করি যে বেতন কমিশন তার চূড়ান্ত রিপোর্ট এখন প্রদান করবে। বেতন কমিশন তো আর জানতো না যে অমুক তারিখে কে মারা যাবে বা জি, অমুক তারিখে এটা হবে না, এটা বেতন কমিশনের আগে থেকে জানা নেই। বেতন কমিশনের যেটা তাদের মধ্যে যেটা ছিল যে তাদের যতটুকু কাজ বাকি ছিল সেটা হয়তো আজকে 31 তারিখের মিটিং করে সকল সদস্যের মতামত এক করে তারা হয়তো আগামীকালকে 1 তারিখ তারপরের দিন 2 দিন শুক্র শনি হয়তো তারা গতকালকে মানে আগামীকালকেও দিতে পারতো, অথবা রবি সোমবারেও তারা তাদের রিপোর্টটা জমা দেওয়ার জন্য চিন্তা করতে পারতো, কিন্তু সেই সময়টা তারা মানে পাননি। এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার মধ্যে দিয়ে সেই জিনিসটা হয়ে গেছে। এখন যে কারণে হয়নি, আগামীকালকে অফিস খোলা আছে, নিশ্চয়ই পে কমিশন আগামীকালকে পরবর্তী সিদ্ধান্ত করবে যে সামনে আসলে কবে করা যায়, কিভাবে এটার মিটিংটা করে। পে কমিশন যারা আছেন তারা অত্যন্ত দূরদর্শী এবং তারা স্বচ্ছতার সাথে কাজ করছে, এটা আমরা জানি। এখন পে কমিশনে আমাদের কার সাথে কথা হয়, কার কাছ থেকে আমরা জানি, এগুলি তো আর আপনাদের সামনে প্রকাশ করা যাবে না। এগুলি সিক্রেটলি ভাবে আমরা কিছু তথ্য জানি, সেটা আপনাদেরকে আমরা ইনফরমেশনটা হিসেবে দেই। কিন্তু সেই জিনিসটা যখন না হয়, যেমন পে কমিশন চাইছে আজকে সভা হবে কিন্তু তারা তো করতে পারে নাই, এখন কি আপনারা পে কমিশনের দোষ দিবেন? শোনেন নাকি মালিক যে ভাই, অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটছে তার জন্য দোষ দিবেন? আপনাকে একটা এভাবেই কোনো না কোনো কারণে জিনিসটা হয়ে ওঠে না। তাহলে শোনেন, আমাদের ইনফরমেশন দেওয়াটা কি দোষ, নাকি আপনাদেরকে জানানোটা দোষ, নাকি আমরা বলি এটা দোষ? না আপনাকে একটা স্মরণ করাই দিই, সেটা হচ্ছে গিয়ে বর্তমান প্রেক্ষাপটে ডক্টর ইউনূস স্যার উনি প্রধান উপদেষ্টা, ওনার একটা চিন্তা ধ্যান ধারণা আছে যে ইয়াং জেনারেশন তরুণ সমাজকে নিয়ে উনি কাজ করবে এবং আগামী 50 বছর 100 বছরের চিন্তা ভাবনা তার। এজন্যই আমার মতে যে আগামী কাল প্রথম বছরের প্রথম দিন তরুণ সমাজ যারা আছে তারা হয়তো এই নেতৃত্বের পিছনে আগে আসবে এবং
দাবি দেওয়ার পিছনে তাদেরও মুখ্য ভূমিকা থাকবে। তাদের খিদার কথা তারা বলবে, তাদের অল্প স্বল্প যে বেতনের কথা সেই কথা জীবনযাপন করতেছে সেটা বলবে। অবশ্যই আমি আল্লাহর উপরে ভরসা রেখে বলতে পারি যে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় ওনার চিন্তা ধ্যান ধারণা সম্পূর্ণ রূপের মনে করেন যে উজ্জ্বল ভবিষ্যতের দিকে। জি, তবে আমাদেরকে শোভনীয় ভাবে থাকতে হবে এবং আগামী নির্বাচনের মাধ্যমে হয়তো একটা দেশ একটা ভালো দিকে এগিয়ে নিয়ে যাবে। তার চিন্তা সার্বিক দিকে আছে এবং সরকারি কর্মকর্তা কর্মচারী কিভাবে ভালো থাকা যায় সেদিক থেকেও তার নজরদারি আছে। এবং আমাদেরকে সবাই বুঝতে হবে যে আমাদের যেটা চাহিদা, আমাদের অবশ্যই ডক্টর ইউনূস স্যার উনি আমাদের কিছু একটা করবে, এটা আল্লাহর উপর ভরসা রেখে বলা যায়। ধন্যবাদ মালিক ভাই। তবে আমরা লাইভে যারা আছেন আমরা সবাইকে এতটুকুই আশ্বস্ত করতে চাই, যেহেতু পে কমিশন গঠন হয়েছে, পে স্কেল ইনশাল্লাহ হবে। তবে আমরা এতটুকু আশাবাদী যে এই জানুয়ারি মাসেই, যেহেতু আপনার 12ই ফেব্রুয়ারি নির্বাচন, আমরা আশাবাদী এই জানুয়ারি মাসেই যে কোনো সময় পে স্কেলের গেজেট প্রকাশিত হবে। এটা আমাদের বিশ্বাস এবং আল্লাহর উপরেও আমাদের বিশ্বাস আছে, ভরসা আছে। আল্লাহ যা করে ভালোর জন্য করে, এটা সবসময় সবাইকে মানতে হবে এবং সরকারের উপর আস্থা রাখতে হবে। যদি মনে করেন যে সরকার পে স্কেল দিবে না, তাহলে আমরা কেউ চাকরি ছেড়ে ভারত চলে যেতে পারবো না। পে স্কেল দিলেও চাকরি করতে হবে, পে স্কেল না দিলেও চাকরি করতে হবে। চাকরি কেউ ছাড়তে পারবেন না। কেউ প্রাইভেট চাকরি করেন না যে পে স্কেল দিল না এই জন্য চাকরি ছেড়ে দিলাম, এই কাজটা কিন্তু কেউই করতে পারবেন না। সুতরাং সরকারের বিরুদ্ধে কথা বলার আগে 10 বার চিন্তা করবেন যে আমি কি বলছি, কাকে বলছি এবং আমি যেটা বলছি সেটা ঠিক বলছি কিনা। আমরা সরকারের উপরে পে স্কেল দিলেও খুশি, না দিলেও খুশি, কেননা আমরা প্রজাতন্ত্রের কর্মচারী। আমরা সরকারের সাথে পাল্লা দিয়ে চলতে পারি না। আমাদের দাবি আদায়ের কথা আমরা বলতে পারি, আমাদের মৌলিক অধিকারের কথা আমরা বলতে পারি, আমরা চাইতে পারি, কিন্তু কখনোই আমরা সরকারের বিরুদ্ধে যেতে পারি না। এখন আপনারা অনেকেই মন্তব্য করেন যে না সরকারের দালালি করছি। আপনার যা খুশি, আপনার রুচিতে যা বাধে আপনি তাই বলতে পারেন, তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। কারণ আমার চাকরি গেলে আপনি আমার পরিবার দেখবেন না। আমি একবার আপনাদের অধিকারের কথা বলতে গিয়ে আপনাদেরকে আমরা দেখেছি যে কারো চাকরি গেলে কি করতে হয়। আজকে দেখেন এই যে সচিবালয়ের বাদুল কবির সাহেব, তিনি কিন্তু শুরু থেকেই পে স্কেলের দাবি নিয়ে আন্দোলন করছেন। তাকে আপনারা পীরের মতো মনে করছেন, অনেক কিছু ভাবছেন। এখন শেষে এসে একটা জায়গায় যাইয়া উনি লাইনচ্যুত হয়ে গেছে এবং তার আজকে তিনি সাময়িকভাবে সাসপেন্ড হয়ে আছেন, জেলে আছেন। আপনারা কয়জনে তার কথা মনে করেন? মনে করবেন না, কেননা সে ভুল করেছে, সেই ভুলের খেসারত তিনি এখন দিচ্ছেন। এরকমই আপনাদের দাবি বাস্তবায়ন করতে গিয়ে যদি কোনো নেতা আজকে চাকরি হারায়, আপনারা শুধু হাই হুতাশ করবেন দূর থেকে, 2 দিন 3 দিনের জায়গায় হাই হুতাশও করবেন না, কিন্তু তার পরিবার ভোগ করবে, তার পরিবার সেই সাফারটা করবে। সুতরাং সরকারি চাকরিজীবী বা সরকারি দাবি আদায় করতে গিয়ে যারা নেতৃত্ব দেয়, একটা কথা মনে রাখবেন যে তারা জীবনের ঝুঁকি নিয়ে তাদের জীবন বিলিয়ে দিয়ে আপনার দাবি আদায় করতে যাবে না। আর আপনি ঘরে বসে চুপ করে থাকবেন, একবারে মানে ফ্রি ঘরে বসে দায়িত্ব পালন না করে দাবি ভোগ করবেন, এই চিন্তাটা আপনারা বাদ দিয়ে সবাই একটু কর্মঠ হন, পরিশ্রমী হন, সবাই একটু দায়িত্বশীল ভূমিকা পালন করেন। আপনার দায়িত্ব কি আপনি সেটা পালন করেন। আপনি নেতার উপরে ভর করেন কেন? এখানে কিন্তু কেউ ওই মানে রাজনৈতিক নেতা না যে তার জীবন যৌবন সবকিছু এখানে বিসর্জন দিবে। সে তার সবকিছু ঠিক রেখেই কিন্তু এই দাবি আদায়ের জন্য কাজ করবে। আপনারা অনেকেই জানেন না যে আমাদের যে বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের সভাপতি এবং দাবি আদায় ঐক্য পরিষদের মুখপাত্র ওয়ারেস আলী ভাই, তিনি কিন্তু অফিসিয়ালি ভাবে একটা শোকজ খেয়েছেন, যেটা কাউকে প্রকাশ করেননি। আমার মনে হয় ইসাক ভাইও জানেন না, তাকে কিন্তু অফিসিয়ালি ভাবে শোকজ করা হয়েছে এবং তিনি তার উত্তর দিয়েছেন, জবাব দিয়েছেন। তাহলে এই যে এই পর্যন্ত দাবি আদায় করতে গিয়ে ফেডারেশনের সভাপতি উনি শোকজ খেয়েছেন, আপনাদের দাবি বাস্তবায়ন করতে গিয়ে আমি চাকরি থেকে সাময়িকভাবে সাসপেন্ড হয়েছি, সেই সাসপেন্ড উড্ড করতে গিয়ে আমাকে কতটুকু বেগ পেতে হয়েছে, সেটা ইসাক কবির ভাইয়ের মতো এত জ্বলন্ত উদাহরণ আর দ্বিতীয় কেউ নেই।
ইসহাক কবির ভাইকে আমি সবসময় পাশে পেয়েছি। তিনি আমাকে সব রকমের সহযোগিতা করেছেন এবং তিনি গাড়ি চালক সমিতির আহ্বায়ক হয়ে তিনি আমার জন্য যেটা করেছেন সেটা আমার সংগঠনের নেতারাও আমার জন্য সেটা করেনি। কোন সংগঠনেই আমার সেই সময় আগায় আসেনি। সুতরাং দাবি আদায় করব আমরা নিয়মতান্ত্রিক ভাবে, নিয়মের বাইরে গিয়ে কোনো দাবির কথা বলবো না। আর একটা কথা হচ্ছে, নির্বাচনের আগে রাজপথে এই পে স্কেলের দাবি বাস্তবায়নের জন্য রাজপথে আর কোনো কর্মসূচি আসবে না। সুতরাং আপনাদেরকে এই সোশ্যাল মিডিয়াতেই আপনাদের দাবির কথা তুলে ধরতে হবে। যদি কোনো সভা সেমিনার হয়, যেমন 2 তারিখে প্রতীকী অনশন পালন করার কথা ছিল, আমি জানি না এই প্রতীকী অনশন কর্মসূচি পরবর্তীতে বা সামনের দিকে আর আসবে কিনা। সেটা হয়তো দাবি আদায় ঐক্য পরিষদের যারা শীর্ষ নেতা আছে তারা আলোচনার মাধ্যমে আবার হয়তো আপনাদেরকে জানাবেন, কিন্তু আমরা এই ব্যাপারে আর অগ্রিম কিছু বলতে পারি না। তবে আমার ধারণা রাজপথে আর কোনো আন্দোলন আসবে না, কোনো কর্মসূচি এই মুহূর্তে আসবে না। কেননা আমরা এখন নির্বাচন কমিশনারের আওতায় আছি। যখন একটা দেশে জাতীয় নির্বাচনের কর্মসূচি ঘোষণা করা হয়, যে তফসিল ঘোষণা করা হয়, তারপর কিন্তু দেশে এক প্রকার জরুরি অবস্থার মতো বিরাজ করে, পরিবেশটা সেরকম বিরাজ করে। সেই সময়ে প্রজাতন্ত্রের কর্মচারীরা কতটুকু রাজপথে নামতে পারবে, কতটুকু আন্দোলন করতে পারবে, সেটা আমরা অনেকেই আপনারা জানেন না। আমরা শুধু পে স্কেল নিয়ে আন্দোলন করি বিধায় প্রশাসন আমাদেরকে একটু সহানুভূতির চোখে দেখে। এখানে যদি আপনি অন্য কোনো দাবি নিয়ে আন্দোলন করতেন, রাজপথে নামতেন, তাহলে দেখতেন যে প্রশাসন কি জিনিস। শুধু আমরা যে দাবিটা নিয়ে কথা বলি সেটা প্রশাসনের দাবি, যারা মারবে তারাও পাবে, তাদেরও দাবি, যার কারণে আমরা এখনো সুস্থ আছি। নতুবা এই সময় কোনো দাবি নিয়ে কথা বলার সুযোগ নেই। আমি কি ঠিক বলছি স্যার ভাই? ধন্যবাদ মালিক ভাই। আসলে আগামী আজকে থেকে মনে করেন রাত 12টার পরে তো 1 বছরটা শেষ হয়ে গেল। আগামী বছরটা সবাই ভালো থাকুক, এটাই। আর আমরা ভালো কিছু করার জন্য যারা তরুণ তরুণী যারা আছেন তাদেরকে আমি বারবার এই কথাই বলি যে আগামী প্রজন্মটা কিন্তু তৈরি হবে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার চিন্তা ধ্যান ধারণা, যে তারা আরো দেশকে এগিয়ে নিয়ে অগ্রাধিকার দিচ্ছে, বেশি অগ্রাধিকার দিচ্ছে। তাদের কান্নাকাটি, তাদের প্রয়োজন, তাদের ক্ষুধা সবকিছু শুনতে রাজি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা। তো আমাদের এই পে স্কেলের ব্যাপারটা মাননীয় প্রধান উপদেষ্টার মাথায় এটা আছে। যদি সম্ভবত হয়, আমরা যদি আল্লাহ যদি আমাদের রিজিক যদি লিখে রাখে, তাহলে আমি মনে করি এটা মাননীয় প্রধান উপদেষ্টার একটা স্মৃতি ফলক হয়ে থাকবে, যে 2025 থেকে 26 সালে এসে উনি আমাদেরকে সরকারি কর্মচারী তাদেরকে একটা কিছু একটা সুফল দিয়ে গেছেন। এটা একটা স্মৃতি হিসেবে থাকবে। সেটা তবে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমরা দাবি রাখবো যে জানুয়ারি মাসের শেষের দিকেও হোক বা যে কোনো সময় আপনারা গেজেট জারি করেন, কিন্তু আমাদের সেটা যেন জানুয়ারির 1 তারিখ থেকে কার্যকর হয়। সে ক্ষমতা হস্তান্তর করার একদিন আগেও সে এই জিনিসটা বাস্তবায়ন করে যেতে পারবে, যদি সদ ইচ্ছা এবং আল্লাহ যদি রাজি থাকে, তাহলে ইনশাল্লাহ আমরা পাবো ইনশাল্লাহ। জি ইনশাআল্লাহ। ধন্যবাদ ইসহাক ভাইকে লাইভে যুক্ত হওয়ার জন্য এবং মূল্যবান সময় নষ্ট করে অনেক মূল্যবান কথা বলেছেন, আলোচনা করেছেন। ধন্যবাদ। হ্যাপি নিউ ইয়ার। তো যাই হোক, আমরা ইসহাক ভাইয়ের মতামত শুনলাম, কথা শুনলাম। আপনারা সবাই এতটুকু মনে করবেন যে আমাদের যে আজকের যে প্রধান উপদেষ্টা, তিনি কিন্তু আমাদেরকে দেওয়ার জন্য তার পজিটিভ চিন্তা ভাবনা আছে। আমরা তার থেকে কিন্তু এখনো আমরা নেগেটিভ কোনো কিছু শুনতে পাইনি। মাননীয় প্রধান উপদেষ্টার কাছ থেকে আমরা এখনো এরকম কোনো কিছু আমরা কিন্তু শুনতে পাইনি। তিনি কিন্তু সর্বশেষ যে পে কমিশনের সাথে তার যে মিটিং হয়েছিল, সেখান থেকেই তিনি বলেছেন দ্রুত সময়ের মধ্যে, নির্দিষ্ট সময়ের আগেই যেন পে কমিশনের রিপোর্ট জমা দেওয়া হয়। এই ব্যাপারে পে কমিশনের চেয়ারম্যান মহোদয়কে নির্দেশনা দেয়া আছে প্রধান উপদেষ্টা মহোদয়ের। প্রধান উপদেষ্টা মহোদয় কিন্তু সেই সিদ্ধান্তেই আছেন। তো আমরা আশাবাদী, যেহেতু ডিসেম্বর 2025 যেহেতু শেষ হয়ে গেছে,
এখন তো আমাদের আসলে নতুন বছর ছাড়া আর চিন্তা করার কোনো বিকল্প সুযোগ নেই। তাই এখন আমাদের চিন্তা ভাবনা হবে 26 সালকে কেন্দ্র করে। আমরা যারা আছি, আপনারা জানেন যে এই সরকার কিন্তু নতুন প্রজন্মকে গুরুত্ব দিচ্ছে। আপনারা যারা নতুন প্রজন্ম আছেন সবাই দায়িত্বশীল ভূমিকা পালন করেন, দায়িত্বশীল আচরণ করেন। নতুন বছরে আমরা এই শিক্ষাটা নিতে চাই, এই বলে আমরা ঐক্যবদ্ধ হতে চাই যে আমাদের দাবি বাস্তবায়নের জন্য এই 2026 সালের শুরুতে জানুয়ারি মাসে আমরা সকল সরকারি কর্মচারীরা যেন সবাই ঐক্যবদ্ধ হই, সবাই যেন যার যার জায়গা থেকে দাবিগুলি আমরা তুলে ধরি। আমরা যদি নিজেরা নিজের দাবির কথাটা তুলে ধরি তাহলে দেখবেন যে এই দাবিটা অনেক স্ট্রং হয়ে গেছে। আমরা কিন্তু এই মুষ্টিমেয় কয়েকজনে যদি এই দাবি নিয়ে কথা বলি বা প্রচার প্রচারণা করি তাতে কিন্তু আমরা খুব একটা আগাতে পারবো না। এজন্য আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আপনারা যারা আছেন, যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছেন, যারা সোশ্যাল মিডিয়ায় আপনাদের আসা যাওয়া আছে, মানে যাদের একটা ফেসবুক আছে, তারা সবাই যার যার জায়গা থেকে আপনারা দায়িত্বশীল ভূমিকা পালন করেন, নিজের দাবির কথাগুলি তুলে ধরেন। দেয়ান মোহাম্মদ মোশারেফ হোসেন ভাই লিখেছেন, ভাই মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়কে অনেক মানবিক মানুষ, অতএব আমরা নিরাশ হওয়ার সুযোগ নেই। নিরাশ হওয়ার কিছু নেই, না নিরাশ হওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ কিন্তু হতাশ হইতে নিষেধ করেছেন। আপনি কোনো বিষয়ে হতাশ হবেন না, আপনি কোনো বিষয়ে হতাশ হবেন না। সবসময় আল্লাহর উপরে ভরসা রাখতে হবে আর আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর কাছে বেশি বেশি করে চাইতে হবে। লাবণী নিশান লিখেছেন, আল্লাহর উপর ভরসা রেখে সবাই প্রচার প্রচারণাটা চালিয়ে যাবেন যার যার জায়গা থেকে। দেখুন আমাদের এই যে লাইভে আপনাদের নিয়ে কথা বলতে আসি, আপনারা অনেকেই কিন্তু আমাদের এই লাইভ দেখেন কিন্তু দায়িত্বটা পালন করেন না, তখন আমাদের খুব খারাপ লাগে।